আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে লেনদেনটা নিয়ে বিশ্লেষণ করব সেই লেনদেনটার নাম হচ্ছে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো। আমরা গত ক্লাসে করেছিলাম ধারে কিনেছিলাম পণ্য, সেটা আবার ফেরত দিয়েছি এবং এই জন্য যে জাবেদা হবে সেটা আমরা বিশ্লেষণ করে ক্লিয়ার হয়েছি। আজকের ক্লাসে আমরা তার বিপরীতটা, অর্থাৎ আমরা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি ধারে কোনো কিছু বিক্রি করে তারপরে সেই ক্রেতা যদি আবার ফেরত পাঠায় কোনো ভুল ত্রুটি পেলে, তখন আমরা কীভাবে সেটা লেনদেন লিপিবদ্ধ করব। তাহলে আমরা লেনদেনটা আগে লিখে নিই। আমাদের আজকে লেনদেন হবে ধারে বিক্রয়কৃত পণ্য। তাহলে শুনে জিনিসটা বুঝো, আমার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেছিল এবং বিক্রি করার পরে যে ক্রেতা কিনেছিল তার কাছে সেই পণ্য কিছু ফল্ট পেয়েছে, সে আমাকে ফেরত দিয়েছে কিছু পণ্য। এখন আমার এটা কিভাবে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করব। তোমাদের একটা জিনিস বলে রাখি, কালকেও বলেছিলাম আমি যে এই ফেরতের লেনদেনগুলো, ধারে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই ফেরতের লেনদেনগুলো কিন্তু সাধারণত একটা লেনদেন আগে সংগঠিত হয়েছে সেটার সাথে একটা সম্পৃক্ততা। যেমন ধারে ক্রয়ের ক্ষেত্রে কী হয়েছিল, ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা পণ্যটা কিনেছিলাম কোনো না কোনো দিন, তারপরে সেটা ফেরতের ঘটনা ঘটেছে, তারপরে দুইটা কিন্তু একসাথে কম্বাইন করে একটা লেনদেন লিপিবদ্ধ করতে হয়েছে। সেম এটাও, আমি ধারে বিক্রি করেছি পণ্য কোনো না কোনো দিন বা কালকে বা পরশু, তারপরে কি করেছে, ক্রেতা ফেরত পাঠিয়েছে, অর্থাৎ একটা লেনদেনের সাথে কিন্তু যুক্ত রয়েছে বিষয়টা। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এবার লক্ষ্য করো আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি সংগঠিত হয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ধারে বিক্রি করেছিল পণ্য, ক্রেতা ভুল ত্রুটি থাকার কারণে সেই পণ্যটা ফেরত পাঠিয়েছে। এখন স্টুডেন্টস আমরা ধারে বিক্রিত পণ্য যখন ফেরত আসলো, আমাদের বুঝতে হবে যে বিক্রি করার মাধ্যমে, যেহেতু দুইটা লেনদেনের সম্পৃক্ততা, এটা আমরা গত ক্লাসেও দেখেছি যে কিভাবে আমরা নির্ণয় করেছি ডেবিট ক্রেডিট ক্রয় ফেরতের মাধ্যমে। এটাও কিন্তু তোমরা যদি ওইটা বুঝে থাকো, এটা একদম পানির মতো লাগবে। তাই ওই ভিডিওটা আগে দেখে নিবে যারা মিস করেছো, যারা ক্রয় ফেরতটা মিস করেছো। তাহলে বিক্রির মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, আয় হয়, যে কোনো নগদে হোক ধারে হোক, বিক্রির মাধ্যমে আয় হয়। তাহলে আমি যখন পণ্যটা বিক্রি করেছিলাম ধারে, তখন কিন্তু আমার আয় হয়েছিল। সাপোজ 10 টাকার পণ্য বিক্রি করেছিলাম আমি, তাহলে আমার 10 টাকা কিন্তু আয় হয়েছিল। আজকে কি হলো, আমাকে সেই ক্রেতা যে কিনেছিল সে 5 টাকার পণ্য ফেরত পাঠালো। 5 টাকার পণ্য সে আমার কাছে ফেরত পাঠাইছে ভুল ত্রুটি থাকার কারণে, বা ভাঙা ছিল, নষ্ট ছিল। আমার যখন বিক্রি করেছি আমার ব্যবসা তখন 10 টাকা আয় হয়েছিল। আজকে যখন 5 টাকার পণ্য ফেরত আসলো নষ্ট হওয়ার কারণে, এই 5 টাকা কিন্তু আমি আর কখনো পাবো না তার কাছ থেকে, কারণ সে অলরেডি ভুল থাকার কারণে, ত্রুটি থাকার কারণে পণ্য ফেরত পাঠিয়েছে। এখন আমার আয় কত টাকায় দাঁড়ালো? 5 টাকা। আমার বিক্রি করেছিলাম 10 টাকা, ফেরত দিয়েছে 5 টাকার পণ্য। যে পণ্য ফেরত দিয়েছে ওই পণ্য দামকে আমাকে কখনো দিবে ক্রেতা? কখনোই দিবে না, এটা বাস্তবে কখনো হবে না। তাহলে যদি ফেরত নাই দেয়, সেই ফেরত দেওয়ার পরে ফলে সেই টাকাটা যদি আর না দেয় সেই পণ্যের দামটা, তাহলে কিন্তু ওই আয়টা আমার আর হলো না। কি হলো এখানে, ওই আয়টা কিন্তু কমে গেল, কারণ অলরেডি আমি 10 টাকার পণ্য বিক্রি করেছিলাম। তখন আমার আয় হয়েছিল কত, 10 টাকা। আজকে 5 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে আমার কাছে, 5 টাকা আয়টা কিন্তু আমার কমে গেল। এখন আমার আয়ের পরিমাণ দাঁড়াইছে 5 টাকা। তাহলে আমার এখানে আয়টা কমলো না বাড়লো? আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয়টা কিন্তু কমে গেল। নাম্বার 1 পয়েন্ট পেয়ে গেলাম আমরা, আয় কমে গেছে আমার ব্যবসায়। আর কি ঘটলো, আমরা যখন ধারে বিক্রি করেছিলাম তখন আমার একটা সম্পদ বৃদ্ধি পেয়েছিল, দেনাদার। সেই সম্পদের নামটা কি, দেনাদার। অর্থাৎ যার কাছে বিক্রি করেছি সে টাকাটা দিবে, যে টাকা দেয় সে কি দেনাদার। দেনাদার এবং পাওনাদার পর্বটা দেখে আসো, যদি না দেখে থাকো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেনাদার এবং পাওনাদার বলতে কি বোঝায়। তাহলে ধারে যখন বিক্রি করলাম কারো কাছে, সেই ক্রেতা কিন্তু আমাকে টাকাটা কোনো না কোনো দিন দিবে, সে আমার কাছে দেনাদার। এবং দেনাদার কি, আমার ব্যবসার জন্য, যে কোনো ব্যবসার জন্য দেনাদার একটা সম্পদ, আমরা জানি এটা। তাহলে দেনাদার সম্পদটা এখানে বৃদ্ধি পেলো, বাড়লো না কমলো? আমার 10 টাকার পণ্য বিক্রি করেছিলাম, তখন আমার দেনাদারের পরিমাণ দাঁড়িয়েছিল 10 টাকা, সে আমাকে 10 টাকা দিবে। আজকে আমার দেনাদার দিবে কত, 5 টাকা। এই ঘটনার পরে, ফেরত আসার পরে নিশ্চয়ই কমেছে, ইজি ভাষায় একদম, তাই না? তাহলে দেনাদারও কিন্তু আমার কমলো, এখানে আয়ও কমেছে, দেনাদারও কমেছে। দেনাদার কি, সম্পদ। তাহলে এখন আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। আমার এই ধারে বিক্রি করেছিলাম, আজকে ফেরত আসলো, ধারে বিক্রিকৃত পণ্য ফেরত আসার কারণে আমার আয়ও কমে গেছে। 10 টাকা পাইতাম, সে জায়গায় 5 টাকা পাবো এখন, বাকি 5 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে নষ্টের জন্য। আর দেনাদার, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছিল 10 টাকা, সেই সম্পদটাও কমে গেল, আজকে আমি 5 টাকা পাবো তার কাছে। তাহলে আমার এখন সম্পদ, আগে সম্পদটাই দেখি আমরা। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। সম্পদের ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদের ব্যয় কমে গেলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেডিট। এখানে আমার সম্পদ বেড়েছে না কমেছে? কমেছে। আমি পেতাম 10 টাকা, এখন পাবো 5 টাকা, কমেছে। তাহলে আমার সম্পদটা কি, দেনাদার, যে টাকা দিবে।
তাহলে এখানে আমাদের যদি সম্পদটা কমে যায়, কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমরা লিখবো সম্পদ হিসাব ক্রেডিট, কিন্তু সম্পদটা কে? দেনাদার। তাহলে আমরা লিখবো এখানে, এবং দেনাদারের যদি নাম থাকে তাহলে ব্র্যাকেটে আমরা নাম লিখবো সেই ব্যক্তির, সেই প্রতিষ্ঠানের। আর যদি নাম না থাকে, নাম নেই, শুধু দেনাদার লিখবো আমরা। তাহলে আমাদের সম্পদ যেহেতু কমেছে, কমে গেলে হয় ক্রেডিট, তাহলে আমাদের দেনাদার হিসাব এখানে সম্পদটা কি? দেনাদার। দেনাদার হিসাব ক্রেডিট। আর আরেকটা কি হয়েছিল আমাদের স্টুডেন্টস? আয় বিক্রি করার কারণে 10 টাকা আয় হয়েছিল, এখন 5 টাকার পণ্য ফেরত দেওয়ার কারণে 5 টাকার আয় কমে গেছে আমার। তাহলে আমার আয়টা কমে গেছে। আয় কমে গেলে কি হয়? আয়, মূলধন আর দায়, এই তিনটা জিনিস যদি বৃদ্ধি হয় তাহলে হবে ক্রেডিট, কমে গেলে হবে ডেবিট, তাই না? সম্পদ আয়ের উল্টোটা আমরা জানি এটা। তাহলে আমার যদি আয় কমে যায়, আয় কমে গেলে কি হবে? আয় কমে গেলে হয় ডেবিট, আমরা জানি। তাহলে এখানে আমার আয়টা কিসের মাধ্যমে সংগঠিত হয়েছিল? বিক্রয়ের মাধ্যমে। তাহলে আমরা এখন মানে তোমাদের মাথায় প্রথমে এটা আসবে, যদি ক্রয় ফেরতের সময় এটা আমি তোমাকে বলেছিলাম যে তাহলে আমার এখানে আয়ের জায়গায় ভাইয়া নাম আসবে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট। একটা জিনিস লক্ষ্য করে স্টুডেন্টস একটু ডিপলি, বিক্রয় যদি আমি এখানে লিখি বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয়ের মাধ্যমে সাধারণত যে কেউ এসে বিক্রয় যদি দেখে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার মালিক বা আমার ম্যানেজার, বিক্রয়ের মাধ্যমে কি হয়? আয় হয়। আয় কমে না, বিক্রয়ের মাধ্যমে কিন্তু আয় বাড়ে, বিক্রয় করলে কখন আয় কমে না। তাহলে শুধু যদি বিক্রয় লিখি, এটা তখন একটা দ্বন্দ্ব হয়ে যাবে যে আয় যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট, এটা কেন ডেবিটে লিখছে সে? ধরবে কিন্তু, কারণ বিক্রয় করলে আয় বাড়ে। তাহলে আমার এখানে আয় কমার কারণে আমার কিন্তু কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে আমার আয়ের নামটা কি? বিক্রয় কিন্তু হবে না। কারণ কি? কারণ বিক্রয় মানে আয় বাড়া, আয় হওয়া। আমার এখানে আয় কমেছে, সে আয় কমেছে কি কারণে? সেটার নামটা কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত। বিক্রয় করলে আয় হয়, বিক্রয় ফেরত অর্থাৎ বিক্রি করার পরে যে ফেরত আসছে, এটার কারণে আয়টা কিন্তু কমেছে। তাহলে এই নামটা আমরা লিখবো যে বিক্রয় ফেরত। তাহলে আমরা লিখবো কি? আমার আয়টা কমেছে যে কারণে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। স্টুডেন্টস একদম ক্লিয়ারলি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিলাম। ক্রয় ফেরত কালকে এপিসোডে গেছে, কালকে ক্লাসে, আজকে ক্লাসে তোমাদের বিক্রয় ফেরতটা বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে কমেন্ট করবে। আর আমার বিশ্বাস তুমি যদি ক্লাসটা একবার না বুঝে আরেকবার দেখো, তৃতীয়বার মাথায় ইনশাল্লাহ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমি একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে তোমাদের ডেবিট এবং ক্রেডিট কেন হলো, কেন হয়, এগুলো যখন তোমরা ক্লিয়ার হবে তখন দেখবে একটা ম্যাথ করতে গেলে তোমাদের অনেক ইজিলি করতে পারবে। আর করতে 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 কিন্তু অনেক কিছু মুখস্থ হয়ে যাবে, তখন আর তোমাদের এত বিশ্লেষণ করতে হবে না। এটা সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে, যে এতক্ষণ বিশ্লেষণ করে করে আমরা কেন করতেছি তোমাদের বোঝানোর জন্য স্টুডেন্ট, যাতে তোমরা বুঝো যে কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো। এই জিনিসটা মাথায় ধরে গেলে তখন তোমাদের আর সময় লাগবে না। তো আমরা আজকে এই জিনিসটা ক্লিয়ার হলাম। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আমরা এবং বোঝার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ।